ছোট লোকের বাচ্চা, রাস্তার মধ্যে রিকশা দাঁড় করে রেখেছিস কেন? রাস্তা কি তোর বাবার? মুখ সামলে কথা বলুন। এই রাস্তাটা যেমন আমার বাবার না, তেমনি রাস্তাটা আপনার বাবারও না। এই ছোট লোকের সাহস কত! ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আমার মুখে মুখে তর্ক করিস? উচিত কথা বলতে আমি একদম ভয় পাই না। তোর কারণে যে আমার গাড়ির ক্ষতি হলো, সে ক্ষতিপূরণটা কে দেবে শুনি? ক্ষতি তো আমার হয়েছে, আর দোষটা আপনার, আমার না। আমার দোষ? রাস্তার মধ্যে তুই রিকশা দাঁড় করে রাখবি আর দোষ আমাকে দিয়ে দিলি? শোন, এটা কি তোর রিকশার গ্যাস পেয়েছিস? না, এটা আমার রিক্সার গ্যারেজ না। আমার রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তাই আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে রিক্সা ঠিক করতেছিলাম। আর আপনি কি করলেন? আপনি এত বড় রাস্তাটা ফাঁকা থাকা অবস্থায় আপনি আমার রিক্সার পিছনে ধাক্কা মারছেন। আমার কি মনে হয় জানেন, যে আপনি ঠিক মতো গাড়ি চালাতে পারেন না। কি বললি হারামজাদা? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? হাত ছাড়। খবরদার, এই দুঃসাহসটা একদম করবেন না। আপনি কি ভাবছেন যে আমি সামান্য রিক্সাওয়ালা বলে আপনি আমাকে চড় মারবেন আর আমি আমার গালটা আগে বাড়িয়ে দিব? একদম না। আমি রিক্সা চালাতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান বোধ আছে। আর আপনি কি ভাবছেন যে আপনার আবার কোটি কোটি টাকা আছে বলে আপনি গরিব মানুষকে হাত তুলতে পারবেন? কখনো না। এই রাস্কেল, আনকালচার, আনএডুকেটেড। Excuse me, I'm not uncultured, uneducated. I'm graduate. So, behave yourself. রিক্সাওয়ালার মুখে আবার ইংরেজি? বাহ! জান শোনো, এইসব ছোট লোক রিক্সাওয়ালাদের সাথে না তোমার কথা বলা একদমই মানায় না। শোনো, এখান থেকে চলো, আমরা চলে যাই। এই ছোট লোকের বাচ্চা, এই নে, এখানে 500 টাকা আছে, তোর ক্ষতিপূরণ দিয়ে দিলাম। আর এখান থেকে সর, যা। Excuse me, এক মিনিট। আমরা গরিব, রিক্সা চালাই, মাথার গাম পায়ে ফেলে খেটে খাওয়া মানুষ। আমাদেরকে টাকার লোভ দেখাবেন না। এই টাকাটা আপনিই রাখুন। আর ম্যাডাম, নেক্সট টাইম থেকে গাড়ি ভালো করে চালাবেন। নেহা, ভুলটা কিন্তু তোর ছিল। সো ওই রিক্সাওয়ালাকে তোরই সরি বলা উচিত ছিল। আঙ্কেল, আপনি এটা কি বলছেন? সামান্য 2 টাকার রিক্সাওয়ালাকে নেহা সরি বলবে? কেন সরি বলতে সমস্যা কোথায়? নিজের ভুল স্বীকার করা, এটা তো দোষী কিছু না। কেউ কখনো নিজের ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না। আর শোনো, এই যে তুমি ইংরেজিতে গালাগালি করলে না, ইংরেজিতে গালাগালি করলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। চল। তোমার নাম কি? ইমরান। ইমরান, বাহ, সুন্দর নাম। আচ্ছা, তুমি লেখাপড়া কত দূর করেছো? অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছি স্যার। কি বলো, তুমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছো? জি স্যার। বাহ। আচ্ছা, তুমি এত লেখাপড়া করে রিক্সা কেন চালাচ্ছ? স্যার, কি করুন কোন, এত পড়াশোনা করার পরেও কোনো চাকরি পাই না। আর আপনি তো ভালো করে জানেন যে ঢাকা শহরে থাকতে গেলে টাকা পয়সা কত খরচ হয়। আর এর উপরে আমার মাটা অসুস্থ, প্রতি মাসে মায়ের গ্রামে টাকা পাঠাতে হয়। তাই দিশা বিশা না পেয়া রিক্সা চালাইতেছি। তুমি যে রিক্সা চালাচ্ছ, তোমার লজ্জা করে না? স্যার, কাজে বল লজ্জা কিসের? আর সবচেয়ে বড় কথা হইতাছে, আমার বাবাও রিক্সা চালাইতো। আমার বাবা রিক্সা চালাই আমার এত রূপ পড়াশোনা করাইছে। আর নিজের বাপের কর্মটারে কেমন ছোট মনে করি করেন স্যার? ও দাঁড়া দাঁড়া, আমি চলে এসছি। দাঁড়াও, থামো। স্যার, স্যার এই যে আপনার ব্যাগ। ব্যাগ? এই ব্যাগ তো আমার না।
নিশ্চয়ই আমি উঠার আগে যে উঠেছিল তার ব্যাগ হতে পারে। আচ্ছা এক কাজ করি, ভিতরে খুলে দেখি তো কি আছে। খুলো 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 খুলো। উমা, তো ব্যাগের ভিতরে তো অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকগুলো টাকাই তো, কিন্তু এতগুলো টাকা সহ আমার রিক্সা ব্যাগটা কে রেখে গেলো বলুন তো? এই ইমরান বললেন না নাম? ইমরান। আচ্ছা এই ইমরান, এক কাজ করি না, আমরা ব্যাগের ভিতর যে টাকাগুলো আছে তুমি 50 নিয়ে নাও, আমি 50 নিয়ে নিই, মানে অর্ধেক ভাগাভাগি করে নিই, কি বলো? স্যার এটা কেমন কথা বলতেছেন? অন্যজনের টাকা আমি কেন নিতে যাব? স্যার একটা কাজ করি, ব্যাগটা আমাকে দেন, আমি বরং থানায় জমা দিয়ে আসি। আরে না, কি বলো থানায় জমা দিবা? তুমি যে এই টাকা সব ব্যাগ থানায় জমা দিবা তার গ্যারান্টি কি? আচ্ছা ঠিক আছে স্যার, এই ব্যাগটা আমাকে দরকার নেই, এই ব্যাগটা আপনার কাছে রাখেন। আপনারা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আপনি নিজ হাতে এই ব্যাগটা থানায় জমা দিবেন, চলেন। তাহলে থাক। এতগুলো টাকা আছে, এই ব্যাগটা আমার। দেখুন স্যার, টাকার লোভে মিথ্যে কথা বলবেন। আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস হচ্ছে না না? আচ্ছা ব্যাগটা খুলে দেখো, এর ভিতরে আমার ছবি সহ একটা কার্ড আছে, দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই তো, এই যে আপনার আইডি কার্ড, ছবি। তাহলে স্যার প্রথমে কেন মিথ্যে কথা বললেন যে ব্যাগটা আপনার না? এতক্ষণ তোমাকে আমি পরীক্ষা করছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে আমি তোমাকে প্রথমে বললাম এই ব্যাগের ভিতরে যে টাকাগুলো আছে সেটা 50-50, মানে তুমি অর্ধেক নিবে আমি অর্ধেক নিয়ে নিব, তুমি কেন নিলে না? তুমি যদি এই অর্ধেক টাকা নিতে তাহলে তো তোমাকে রিক্সা চালাতে হতো না, তোমার অভাব থাকতো না, সেটা কেন করলে না? আসলে স্যার, অনেক টাকার প্রতি না আমার কোনো লোভ নাই, আর আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, উনি আমাদের রিজিক ব্যবস্থা করে রাখছেন। এখন যদি এই রিজিকটা আমরা কীভাবে ইনকাম করবো সেটা আমাদের উপর নির্ভর করে, সেটাকে আমরা হালাল পথে করবো নাকি হারাম পথে। আর স্যার দেখেন না, যদি আজকে এই টাকাগুলো আমি নিয়ে যেতাম, এগুলো খরচ করে ফেলতাম, তাহলে মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিতাম বলো তো স্যার? একদম ঠিক কথা বলেছো। আচ্ছা এক কাজ করো, এই যে এখানে আমার বাসার ঠিকানা আছে, তুমি কাকে আমার বাসায় চলে আসবে, আমি তোমার জন্য ওয়েট করব, এসো কিন্তু। স্যার আপনার ব্যাগটা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বাবা, আবিরকে তোমার কেমন লাগলো সেটা তো বললে না। সেটা বলার জন্যই আমি তোদেরকে ডেকেছি। একটু অপেক্ষা কর, আমি একজনকে আসতে বলছি, ও আসুক সব কিছু খুলে। কাকে আসতে বলেছো বাবা? আর ইমরান যে, এসো 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 এসো, আর তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছি। বাবা, তুমি এই ছোট লোক রিক্সাওয়ালাটাকে এখানে কেন ডেকেছো? সূর্য তুই ছোট লোক বলছিস কেন? শোন মা, তুই আবিরকে পছন্দ করিস, কিন্তু আবিরকে আমার পছন্দ না। আমি সিদ্ধান্ত নিয়েছি আবিরের সাথে না, ইমরানের সাথে তোর বিয়ে দেব। কি বললে? আমি ছোট লোক রিক্সাওয়ালাকে বিয়ে করব? কখনোই না বাবা, তোমার মাথা ঠিক আছে? এসব কি না? হ্যাঁ, আমাকে কি এখানে কি অপমান করার জন্য রেখেছো নাকি? তুমি চুপ থাকো বাবা, আমি কখনো এই ছোট লোক রিক্সাওয়ালাকে বিয়ে করতে পারবো না। নেহা, এখনই সিদ্ধান্ত জানানোর দরকার নেই, 2-4 দিন একটু সময় নেই, তারপরে আমাকে সিদ্ধান্ত জানা। আঙ্কেল, আমি একটা কথা বুঝতেছি না, আপনি আমাকে রিজেক্ট করেছেন আমি মানলাম, কিন্তু আমার সামনে এই রিক্সাওয়ালার কি যোগ্যতা আছে যে নেহার সাথে ওকে বিয়ে দিচ্ছেন? দেখো আবির, ইমরানের যোগ্যতা আছে বলেই তোমার সাথে না, ইমরানের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নেহা, আমি চলে যাচ্ছি, এখানে থেকে আমি অপমানিত হতে চাচ্ছি না। তুমি আঙ্কেলের সাথে কথা বলো, কথা বলে আমাকে জানিও। আমি গেলাম। বাবা, তুমি কান খুলে শুনে রাখো, আমি কখনো এই ছোট লোক রিক্সাওয়ালাকে বিয়ে করতে পারবো না। নেহা, নেহা। তাহলে কেন ইমরান, বসো 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 বসো।
স্যার, আপনার মেয়ের সাথে আমার বিয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমরান, যেদিন তোমার ঈর্ষার সাথে আমাদের গাড়ি ধাক্কা লাগে না, সেখানে আমিও ছিলাম। সেদিন আমি তোমার সব কথাবার্তা শুনেছি, তোমার ব্যাপারে খোঁজ খবরও নিয়েছি এবং তোমাকে পরীক্ষা করেও দেখেছি। সব কিছু করার পর আমার কাছে মনে হয়েছে আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আর বিয়ের পর আমার অফিসে তোমাকে জব দেব। আমার যত ব্যবসা বাণিজ্য আছে না, সব তুমি দেখাশোনা করবে। আর কালকে তোমার পরিবারের সঙ্গে আমি দেখা করব, কেমন? সব কিছুই তো বুঝলাম, কিন্তু আপনার মেয়ে কি রাজি হবে আমাকে বিয়ে করার জন্য? ওকে রাজি করানোর দায়িত্বটা আমার। কি ব্যাপার, তুমি আমার গালে থাপ্পড় মারলে? হ্যাঁ মারলাম। তোর সাহস হয় কিভাবে আমার হাত ধরার? একবার নিজেকে দেখেছিস আর আমাকে দেখ। তোর যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? আমার তো মনে হয় না যে তোর যোগ্যতা আছে আমাদের দারোয়ান হওয়ার। এসব তুমি কি বলছো? তোর মতো 2 টাকার রিক্সাওয়ালাকে আমার স্বামী হিসেবে মেনে নিব? দেখো, তোমার বাবা তো বলেছিল তুমি জেনে শুনে বুঝে তারপর বিয়েতে মত দিয়েছো, কিন্তু আমি যদি আগে জানতাম যে তোমার এই বিয়েতে মত নেই, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। বাবা আমাকে ব্ল্যাকমেইল করে তোকে বিয়ে করতে বাধ্য করেছিল, আর আমি খুব ভালো করে জানি তুই আমাদের সম্পত্তি দেখে আমাকে বিয়ে করেছিস। আর আমি বুঝতে পারছি না বাবা তোকে কি দেখে পছন্দ করলো। আমাকে তোমার পছন্দ না সেটা বিয়ের আগেই বলতে পারতে। বাবার কারণে আমি বলতে পারিনি। দেখো, বিয়েটা যেভাবে হোক না কেন, এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? স্বামী স্ত্রী? আমি তো তোকে কখনো আমার স্বামী হিসেবে মেনে নিবই না। শোন, তুই কখনো আমার থেকে স্বামীর অধিকার পাওয়ার চেষ্টাও করবি না। আর তুই যদি জোর করে স্বামীর অধিকার আদায় করার চেষ্টা করিস, তাহলে তোর কিন্তু খবর হয়ে যাবে। না না, আমি কখনো জোর করব না। আমি জোর করে কখনো স্বামীর অধিকার খাটাবো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। 1 মিনিট, তোর কোথাও যেতে হবে না। আর তুই যদি এখন চলে যাস, তাহলে বাবা আমার উপরে রাগ করবে। পরে আর আমি সম্পত্তিগুলো পাবো না। আর যতদিন না বাবা আমাকে সম্পত্তিগুলো লিখে দিচ্ছে, ততদিন তুই এখানে থাকবি। আর যা, চুপচাপ ফ্লোরে গিয়ে শুয়ে পড়। আমি ফ্লোরে ঘুমাবো? তো কি ভেবেছিস তুই আমার সাথে বিছানা ঘুমাবি? তোর এই ইচ্ছা কখনো পূরণ হবে না। যা, ফ্লোরে গিয়ে ঘুমা, যা। ঠিক আছে। একটা বালিশ হবে? একটা বালিশও দিব না। ঠিক আছে। বাবা, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। কোন কাজটা বাবা? এই যে নেহার মতের বিরুদ্ধে ওকে বাধ্য করছেন আমাকে বিয়ে করতে। দেখো বাবা, এই পৃথিবীতে কোনো বাবাই সন্তানের খারাপ চায় না। আমিও নেহার খারাপ চাই না। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। আর মানুষ চিনতে আমি কখনোই ভুল করিনি। দেখো, নেহা তোমাকে এখন পছন্দ করছে না, কিন্তু যখন নেহা তোমাকে জানবে, বুঝবে, দেখবে সবকিছু মেনে নিবে। আমার বিশ্বাস তুমি নেহাকে সুখী করতে পারবে, ওর মন জয় করতে পারবে। কি পারবে না বাবা? হ্যাঁ বাবা, আমি চেষ্টা করব। নেহা কোথায়? আছে ভিতরেই। কি দিন দেখতে হচ্ছে, রিক্সাওয়ালার সাথে নাকি এক টেবিলে বসে লাঞ্চ করা। নেহা, সম্মান দিয়ে কথা বল। ইমরান তোর স্বামী। শুনো বাবা, তোমার কথায় আমি বাধ্য হয়ে এই রিক্সাওয়ালাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর ওর সাথে আমার কিভাবে সংসার করতে হবে অন্তত সেটা আমার উপরে ছেড়ে দাও। আর তাছাড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথা বলো না, প্লিজ। বাবা প্লিজ বাদ দিন না, আপনি প্লিজ লাঞ্চ করুন। 1 মিনিট, তোমরা বসো, আমি আসতেছি। নেহা, এটা তুই কি করলি? তুই জামাইকে পান্তা ভাত খেতে দিচ্ছিস?
কেন বাবা? ও থাকতে আমাদের বাড়ির বাসি ভাতগুলো নষ্ট হবে কেন? আর তাছাড়া ওদের তো এসব বাসি ভাত, পচা ভাত এগুলাই খাওয়ায় অভ্যস্ত। আর হঠাৎ করে এইসব বড়লোকি খাবার খেলে ও তো পেটে হজম হবে না। আর একটা কথাই আছে না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। বাবা প্লিজ, আপনি রাগ করবেন না। কেন, ও কি বললো সেটা তুমি শোনোনি? হ্যাঁ বাবা শুনেছি, কিন্তু আপনি ওর গায়ে এভাবে হাত তুলতে পারেন না, কারণ নেহা আমার স্ত্রী। ও যদি কোনো ভুল করে, অপরাধ করে, সেটা সুধীর দায়িত্ব আমার। বাবা, সামান্য রিক্সাওয়ালার কারণে তুমি আমার গায়ে হাত তুলতে চাচ্ছিলে? এই রিক্সাওয়ালা তোমার কাছে অনেক বড় হয়ে গেল, তাই না? তুই যাকে বারবার রিক্সাওয়ালা ছোট লোক বলে অপমান করছিস না, ওর কাছে তোর ভদ্রতা শেখা উচিত। বাবা প্লিজ বাদ দিন না, আপনি লাঞ্চ করুন, আর নেহা আপনি বসুন। আমি তোর সাথে এক টেবিলে বসে খাবো? অসম্ভব। সে কখন একটা কফি বানাতে দিয়েছে? এতক্ষণ লাগে নাকি একটা কফি বানাতে? সরি, এই যে আপনার কফিটা। এসব কি, তুই জামাই খেতে কখনো লাগছিস? আমার বাসায় কি কাজের লোকের কোনো অভাব ছিল? আর বাসার কাজের লোকের হাতে যদি তোর কফি খেতে পছন্দ না হয়, নিজে বানিয়ে নিলেই তো পারতিস। শোনো বাবা, সামান্য কফি বানাতে দিয়েছি, আর কিছু না। আরে এমনিতেও সারাক্ষণ বাসায় বসেই থাকে। আমি বলি কি, সারাক্ষণ বাসায় বসে থাকাচ্ছে একটু কাজকর্ম করো। নেহা, ভুলে যাস না, ও কিন্তু এই বাড়ির জামাই। বাবা সমস্যা নেই, আমার স্ত্রীর জন্য যদি এক কাপ কফি না বানাতে পারি তাহলে কেমন হাজবেন্ড হলাম? এটা এমন আর কি। ইস, এটা কোনো কফি? কেন, কি হয়েছে? ভালো হয়নি? চিনি কম হয়েছে? চিনি কম হয়েছে তাই না? তোর কফি তুই খা, পুরো মুখটা এমন নষ্ট করে দিল। নেহা, এটা তুই কি করলি? কি জামাইকে থাপ্পড় না দে? আই ক্ষমা চা বলছি। কি? আমি ছোট লোক রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাবো? তুমি এটা ভাবলে কিভাবে বাবা? নেহা, ক্ষমা চাইতে বলছি না, ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। বাবা আপনি এটা কি করলেন? ওর গায়ে হাত তোলাটা আপনার একদম উচিত হয়নি। ইমরান, এই শাসনটা ওকে আমার আরো আগে করা উচিত ছিল। যদি আমি এই শাসনটা আগে করতাম, তাহলে তোমার সাথে বেয়াদবি করতে পারতো না। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি ওর অত্যাচার কেন সহ্য করছো? তুমি না ওর স্বামী? শোনো, প্রয়োজনে ওকে তুমি শাসন করবে, আর শাসন করার জন্য, ভদ্রতা শেখানোর জন্য যদি ওর গায়ে হাত তুলতে হয়, তুমি সেটাই করবে। আমি তোমাকে কিছুই বলবো না। না না বাবা, স্ত্রীর গায়ে হাত তোলাটা আমার ফ্যামিলি থেকে আমি শিক্ষা পাইনি। আর আমি জানি ওর সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাহলে ও আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে যাবে, ও শুধরাবে না। আমি চাই যে ওকে ভালোবাসা দিয়ে শুধরাতে। আর আমি জানি যে একদিন আমি ঠিকই ওকে ভালোবাসা দিয়ে শুধরে নিব। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করবে। ঠিক আছে বাবা। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা শোনো, তোমাকে যে টাকাগুলো পাঠিয়েছিলাম তুমি পেয়েছো? আচ্ছা। এই, তোর সাহস তো কম বড় না, তুই আমার বিছানায় বসে আছিস। আচ্ছা মা, আমি রাখছি, পরে কথা বলছি। এই যা, বের হয়ে যা। আরে আবে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও বসো। এই দাঁড়ান, উনি এখানে কি করছেন? আর ওনাকে তুমি বেডরুমে কেন নিয়ে আসছো? শোন, এটা আমার বাবার বাসা, আর এই বেডরুমটা আমার। সো আমার যাকে মন চায় আমি তাকে নিয়ে আসতে পারি। তুই জিজ্ঞাসা করার কে রে? যা, বের হয়ে যা এখান থেকে। আর আমরা দুজন এখন এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। কি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন? আপনার স্বামী ঘরে থাকা অবস্থায় বাইরে থেকে একটা ছেলে নিয়ে আসছেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। এইসব কথা বলতে কি আপনার লজ্জা লাগতেছে না? এই নেহা তোকে কি বলেছে তুই শুনিসনি? তুই এক্ষুনি এই বেডরুম থেকে বের হয়ে যা, যা। আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা বলতে আসবেন না।
নেহা তো তোকে স্বামী বলে মেনেই নেয় না, তুই নিজেকে স্বামী দামি করছিস। হাসি পাচ্ছে। নেহা আমাকে স্বামী স্বামী মানুক বা না মানুক সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্যাপার। ধর্ম অনুযায়ী নেহাকে আমি বিয়ে করেছি, সো উনি আমার স্ত্রী। আর আমার স্ত্রী বাইরে থেকে বয়ফ্রেন্ড নিয়ে বেডরুমে নোংরামি করবে, সেটা আমি কখনো হতে দিব না। এই, তোকে আমি এখান থেকে বের হতে বলেছিলাম, যা বেরো। তুই আমাকে ধাপ্পড় মারলি রে। হ্যাঁ, মারলাম। আপনি যে নোংরামগুলো করছেন সেগুলো দেখে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হলাম। এই, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আর আমি আপনার নির্লজ্জতা থেকে অবাক হচ্ছি। আপনাকে লজ্জা করে না? আর আপনি খুব ভালো করে জানেন যে নেহা বিবাহিত, তার স্বামী বাসায় আছে। সব কিছু জেনে আপনি বাসায় কি করে আসলেন? আর তার চেয়ে বড় কথা, আপনি বেডরুমে চলে আসছেন। এই, আপনাকে লজ্জা করে না? বেরো যান, এখন বাসতে বেরো যান। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আপনি চুপ থাকুন। আপনি কি ভাবছেন যে আপনার খারাপ ব্যবহার আর বেয়াদবি আমি সহ্য করি বলে আপনাকে আমি ভয় পাই? না, আমি সহ্য এই জন্য করি, এটা হচ্ছে আমার ভদ্রতা। কিন্তু আজকে আপনি যে কাজ করেছেন সেটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। আরে আপনি দাঁড়াচ্ছেন কেন? বেরোন, বেরোন, বেরোন। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তাই না? দেখ তোর কি অবস্থা করি। তোকে আমি এই বাসার থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। বাবা, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো যে? না মানে মা, ব্যাপারটা হয়েছে যে আমি কিছু টাকা আমার রুমে আলমারিতে রাখছিলাম। এখন টাকা নিতে গেলাম, দেখি আলমারির মধ্যে টাকা নেই। বলো কি, এতগুলো টাকা তাহলে কে চুরি করলো? কে চুরি করছে এটাই তো বুঝতে পারতেছি না। আমার রুমের ভিতরে তো এই বাড়ি কাজের লোকদের ঢোকা নিষেধ। আর ওরা এতদিন ধরে আছে, কেউ কখনো চুরিও করেনি। যদি ওরা চুরি করতো তাহলে যে নিয়েছে তার তো এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা, তাই না? সবাই তো আছে। তাহলে এতগুলো টাকা আলমারি থেকে কোথায় যাবে? সেটাই। বুঝতে পেরেছি তোমার টাকাগুলো কে নিয়েছে। বাবা, তুমি একটু বসো, আমি এক্ষুনি যে তোমার টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করছি। আরে আপনি ওর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এই, তুই জামাই ব্যাগ নিয়ে আসলে কেন? হাতে নাতে চোর ধরার জন্য। এই, তুই এসব কি বলছিস? হাতে নাতে চোর ধরার জন্য মানে? আপনি কি বলছেন এসব উল্টাপাল্টা কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহারে, কিছু বুঝতে পারছিস না? বাবার আলমারি থেকে টাকাগুলো চুরি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টাকাগুলো তুই চুরি করেছিস। দেখুন, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না। সেটা ব্যাগ সার্চ করলেই বোঝা যাবে তুই সাধু নাকি চোর। এই না 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 না, ব্যাগ খুলবি না, ব্যাগ ওকে দিয়ে দে। তোর জামাই কখনো চোর হতে পারে না, দিয়ে দে বলছি। বাবা, তুমি কি বললে? ও টাকা চুরি করতে পারে না? ও যদি টাকা চুরি নাই করতে পারে তাহলে ওর ব্যাগের মধ্যে এতগুলো টাকা কিভাবে আসলো? বাবা, আমি সত্যি করে বলছি, এই ব্যাগে এতগুলো টাকা কোত্থেকে আসছে আমি সত্যি জানি না। আমি টাকাগুলো চুরি করি নাই। শোন, ধরা পড়ার পর সব চোরেরাই একই কথা বলে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি। পুলিশে কল দেওয়া দরকার নেই। বাবা, হাতে নাতে চোর ধরার পরও তুমি ওকে ছেড়ে দিবে? শুনো বাবা, তুমি যদি আজকে ওকে ছেড়ে দাও তাহলে ও কিন্তু পার পেয়ে যাবে। আজকে ও ৮০,০০০ টাকা চুরি করেছে, কালো লাখ টাকা চুরি করতে পারে। ওয়েট 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 ওয়েট, তুই কিভাবে জানলি যে আমার ৮০,০০০ টাকা চুরি হয়েছে? তুই তো টাকা গুনে দেখিসনি। ওই যে বাবা বাবা, এই তুমি তো আমাকে একটু আগে বলেছিলে তোমার ৮০,০০০ টাকা চুরি হয়েছে। আমি বলেছি? কই, আমার স্পষ্ট মনে আছে টাকার অ্যামাউন্টের কথা তোকে আমি বলিনি। তার মানে তুই তুই নিজেই এই টাকাটা জামাইয়ের ব্যাগে রেখেছিস। আমি
আমি কেন এই ছোট লোকের ব্যাগে টাকা রাখতে যাবো বাবা? জামাইকে চোর প্রমাণ করে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। কিন্তু তোর মিথ্যে ধরা পড়ে গেল। মিথ্যে যদি ধরা নাও পড়তো, আমি কিন্তু কখনোই বিশ্বাস করতাম না ইমরান টাকাটা চুরি করেছে। কারণ ওর সততার পরীক্ষা আমি অনেক আগেই নিয়েছি। আমি ওকে বলেছি, তোমার যদি কখনো টাকা পয়সা দরকার হয়, তুমি সেটা আমার অফিসের ম্যানেজারের কাছে চাইবে। কিন্তু আজ অবধি আমার ম্যানেজারের কাছ থেকে ও একটি টাকাও নেয়নি। অন্য কোনো ছেলে যদি হতো ইমরানের জায়গায়, তাহলে অনেক টাকা নিয়ে আনন্দ ফুর্তি করতো। ছি 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 ছি, নেয়া তোর মন মানসিকতা এত নিচে নেমে গেছে। ছি! ইমরান বাবা, তুই মনে কিছু করো না। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না বাবা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো কোনো দোষ করেননি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি আমার মুরব্বী, আমার পিতৃতুল্য। শেখ, ভদ্রতা কাকে বলে সেটা তোর জামাইয়ের কাছ থেকে শেখ। শোন, খবরদার, তোকে আমি সাবধান করে দিচ্ছি। এরপর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটাস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা, তোর সামনে থেকে যা, যা। আবার রাগ দেখাই, ফাজিল কোথাকার। আজি শেখ, আপনাকে যেভাবে দলিল করে নিয়ে আসতে বলেছিলাম, এনেছেন তো? জি স্যার। স্যার, তারপরে আপনি একটু চেক করে নেন। না না, চেক করার দরকার নাই। আপনি আমার পুরাতন বিশ্বস্ত লোক। আচ্ছা, কোথায় সিগনেচার করতে হবে বলেন? স্যার, এই যে এখানে সিগনেচার। আচ্ছা। আরে ইমরান যে, এসো এসো, তোমাকে তো আমি এক্ষুনি ডাকতাম। বসো। কেন বাবা, কোনো দরকার? হ্যাঁ, ওই এই দলিলে একটা সিগনেচার করতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দলিলে যে আমি সিগনেচার করতে বললাম, কেন বললাম সেটা তো তুমি জিজ্ঞেস করলে না। বাবা, আমি ভালো করে জানি যে আমার কোনো ক্ষতি হবে, আমার কোনো কাগজ আপনি সই করাবেন না। আর যখন এটা আমার জানার প্রয়োজন হবে, তখন আপনি নিজে থেকে আমাকে বলবেন, তাই জিজ্ঞেস করিনি। তোমার কথায় আমি খুব খুশি হলাম। ম্যানেজার সাহেব, আমি পরিচয় করে দিচ্ছি। এই ইমরান আমার মেয়ের জামাই, আর ইমরান ও চাঁদ সাহেব আমার অফিসের ম্যানেজার। কাল থেকে আমার জামাই আমার অফিসে বসবে। আপনি যত দ্রুত সম্ভব ওকে কাজ বুঝিয়ে এবং শিখিয়ে দেবেন। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আগামী 2 সপ্তাহের মধ্যে ওনাকে সব কিছু শিখিয়ে এবং বুঝিয়ে দেব। তাহলে আমি এখন উঠি? সে কি, লাঞ্চ টাইম হয়ে গেছে, আমাদের সাথে লাঞ্চ করে তারপর যাবেন? না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আমাকে স্যার বলবেন না, আমার নাম ধরে ডাকলে আমি খুশি হবো। জি আচ্ছা। স্যার, আপনি ঠিকই বলেছেন। আপনার জামাই সত্যি একজন ভালো মনের মানুষ। বাবা, আমি একটু বাইরে যাব, আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে কেন? দুদিন আগে তো তোকে আমি 1 লাখ টাকা দিলাম। হ্যাঁ, সেটা শেষ হয়ে গেছে, এখন আবার 1 লাখ টাকা লাগবে। আচ্ছা, টাকা লাগবে, তুই জামাইয়ের কাছে চা। আশ্চর্য, আমি ওর কাছে কেন টাকা চাবো? আর তাছাড়া ওর তো আমাকে 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই। 1 লাখ টাকা কিভাবে দেবে? 1 লাখ টাকা কখনো নিজের জীবনে দেখেছে নাকি? আর শোনো বাবা, আমি না এইসব কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাকে তাড়াতাড়ি 1 লাখ টাকা দাও, আমি বের হয়ে যাব। মিয়া, ইদানিং তুই কিন্তু অতিরিক্ত টাকা খরচ করছিস। এখন থেকে তোকে আমি একটি পয়সাও দেব না। যদি টাকা লাগে জামাইয়ের কাছে চাবি। কেন, কি জন্য লাগবে সেই কৈফিয়ত দিয়ে জামাইয়ের কাছ থেকে টাকা নিবি। কি? আমি ছোট লোক ফকিরের কাছে টাকা চেয়ে নিব? শোনো বাবা, যদি ওকে আমার কৈফিয়ত দিয়ে টাকা নিতেই হয়, তাহলে আমার ওই টাকা দরকার নাই, আমি যাই। কি ব্যাপার, খুব মন খারাপ নাকি? এভাবে বসে আছো, কিছু হয়েছে? হ্যাঁ, আর বলো না, যত দিন যাচ্ছে তত এই রিক্সাওয়ালাটা আমাদের মাথার উপরে উঠে যাচ্ছে। আমার আর এসব সহ্য হচ্ছে না। তোমার বাবার মতো বোকা মানুষ আর এই পৃথিবীতে আমি দেখিনি। তোমার বাবা দুধ কলা দিয়ে কালসাপ পুষছে। যেদিন এই কালসাপটা তোমার বাবাকে ছোবল দিবে না, সেদিন ঠিকই বুঝবে। কিন্তু খুব বেশি দেরি হয়ে যাবে সেদিন। যাই হোক, যান, এইসব কথা বাদ দেই। আচ্ছা, তোমাকে যে 1 লক্ষ টাকা আনতে বলেছিলাম, এনেছো? না। কি বলছো? জান, আমাকে তো বিপদে ফেলে দিলে। আমি তোমার টাকার অপেক্ষায় ছিলাম যে তুমি টাকাটা নিয়ে আসবে,
আমি কাজে খাটাবো, এখন আমার কি হবে? আচ্ছা, টাকাটা তুমি কেন আনোনি? আর বলো না, আমি বাবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে ডিরেক্ট বলে দিয়েছে সে আর আমাকে কখনো টাকা দিতেই পারবে না। আর যদি টাকা নিতেই হয় তাহলে ওই ছোট লোকের বাচ্চা রিক্সাওয়ালার কাছে কৈফিয়ত দিয়ে আমার টাকা নিতে হবে। কি বলছো? ওই ছোট লোক রিক্সাওয়ালাটা দেখছি তোমার বাবাকে একদম বশ করে ফেলেছে। এভাবে যদি চলতে থাকে না, দেখবা ওই ছোট লোক রিক্সাওয়ালাটা তোমার বাবার যত সম্পত্তি আছে সব কিছু ওর নামে লিখে নিবে। তখন কি হবে? আচ্ছা, আমার তাহলে এখন কি করা উচিত? আমার তো মাথায় কাজ করতেছে না, তুমি একটা বুদ্ধি দাও না। এক কাজ করো, তুমি ওই ছোট লোক রিক্সাওয়ালাকে ডিভোর্স দিয়ে দাও। কি বলো, ডিভোর্স দেব? হ্যাঁ, এছাড়া তো কোনো উপায় দেখছি না। কি বলো? কিন্তু বাবা বাবা তো মেনে নিবে না এটা। শোনো, মেনে নেক বা না নেক, তুমি ওই ছোট লোক রিক্সাওয়ালাকে ডিভোর্স দিবে। ডিভোর্স দেওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। তোমার বাবা হয়তো একটু রাগারাগি করবে, কিন্তু তোমার বাবা তো তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। যত যাই হোক, তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, তার রক্ত তোমার শরীরে বয়ে বেড়াচ্ছে। শোনো, এই বিয়ে মানা ছাড়া আর ওনার কোনো উপায় থাকবে না। আচ্ছা, ভেবে দেখি তাহলে। আর কি বলছো? এত ভাবাভাবি তো কিছু নাই। শোনো, আমি আজকে গিয়ে ডিভোর্স লেটারটা রেডি করছি, তুমি রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিবে। কি পারবে না? পারবো, কিন্তু বাবা। আর কি কিন্তু? এত কিন্তু কিন্তু করো না। শোনো, তোমার বাবা তোমাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করেছিল না? এবার তুমি তোমার বাবাকে ব্ল্যাকমেল করবা, যাতে তোমার কথা শুনতে উনি বাধ্য হয়। ঠিক বলেছো। কিসের কাগজ এটা? ডিভোর্স লেটার। আমার মতো সম্ভব হচ্ছে না তোমার সাথে সংসার করা, আমি আর সহ্য করতে পারছি না। বাবা শোন, তুই ডিভোর্স লেটারে সই করে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। নেহা, কেন মাথা গরম করছিস মা? কেন তুই এই পাগলামিটা করছিস? পাগলামি আমি করছি? পাগলামি আমি করছি না বাবা, পাগলামি তুমি করছো। তুমি আমাকে ব্ল্যাকমেল করে রিক্সাওয়ালাকে বিয়ে করতে বাধ্য করিয়েছো। তুমি আমার পুরো লাইফটা নষ্ট করে দিয়েছো। আমি তোর জীবন নষ্ট করিনি। কোনো বাবাই তার সন্তানের জীবন নষ্ট করে না। দেখ মা, তুই ভুল করছিস। আমি তোর ভালোর জন্য যেটা করা প্রয়োজন সেটাই করছি। মা, ইমরান খুবই ভালো ছেলে, ও তোকে দেখবি খুব সুখে রাখবে। আমি রিক্সার সাথে কখনো সুখী হতে পারবো না বাবা, ওকে দেখলে আমার গা জ্বলে। আমি আজকে ওকে ডিভোর্স দিয়ে আমি আবিরকে বিয়ে করব। আবিরকে বিয়ে করলে আমি সুখী হব। আবিরকে বিয়ে করলে তুই কখনো সুখী হবি না। আমি তো আবিরকে চিনি। আবির একটা লোভী ছেলে। আমার সম্পত্তি দেখে ও তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি রিক্সাওয়ালাকে ডিভোর্স দিয়ে আমি আবিরকে বিয়ে করে ফেলবো। দেখ মা, মাথা ঠান্ডা কর। এরকম ভুল সিদ্ধান্ত তুই নিস না। এই, তুই তাকিয়ে আছিস কেন? তুই ডিভোর্স লেটার সই কর। ইমরান, খবরদার খবরদার, তুমি ডিভোর্স লেটারে সই করবে না। বাবা, যেহেতু নিয়া চাচ্ছে না আমার সাথে সংসার করতে, আমার সাথে সম্পর্কটা রাখতে, তাহলে জোর করে সম্পর্কটা রেখে কী লাভ? আসলে আমি অনেক চেষ্টা করেছি ধীরে ধীরে ওর মনে জায়গা করে নিতে, কিন্তু আমি মনে জায়গা করে নিতে পারিনি। আমি ব্যর্থ হয়েছি। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো জোর করে হয় না। এই শোন, এভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ডিভোর্স লেটার সই করে ঝামেলা শেষ কর। হয় অসম্ভব। আমি বেঁচে থাকতে এত বড় ভুল তোকে আমি কখনোই করতে দেব না, কখনো না। বাবা, তুমি এটা কি করলে? আমি যেটা করেছি ঠিক করেছি। ঠিক আছে, তাহলে তোমরাই থাকো এই বাড়িতে। আমি আর এক সেকেন্ড এই বাড়িতে থাকবো না, চলে যাবো আমি এই বাড়ি ছেড়ে। মিয়া, মা প্লিজ মাথা ঠান্ডা কর। এরকম ভুল সিদ্ধান্ত নিস না মা, আমার কথাটা শোন। না বাবা, এই কাজটা আমার আরো আগে করার দরকার ছিল। তুমি যত যাই বলো, আজকে তুমি আমাকে থামাতে পারবে না। আমি চলে গেলাম। মিয়া, আমার কথা শোন মা। মা, তুই ঠান্ডা কর। বাবা, বাবা, ও কি হয়েছে বাবা? বাবা, বাবা, কি হলো তোমার? বাবা, আমার বুকে খুব ব্যথা করছে মা। বাবাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে।
বাবাকে হসপিটালে আমি নিয়ে যাবো। আর এখন রাগ কোনো সময় না, বাবাকে হসপিটালে নিতে হবে, জীবন বাঁচতে হবে। আর বাবা আমি নিয়ে যাবো, তো আছে তো হবে না। ওকে ফাইন, আপনি নিয়ে যান, কিন্তু সময় নষ্ট করেন না প্লিজ। আল্লাহ জানে বাবার এখন কি অবস্থা, কোথায় আছে, কি হবে আছে। নেহাকে এতগুলা কল দিলাম, একটা ফোন ধরলো না। আরে ফোনটা তো জানতে পারতাম যে কোথায় নিয়ে গেছে, কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি তো যেতে পারতাম। এই মেয়েটা যে কি করে না। হ্যালো, জি ইমরান বলছি। কি বলছেন, কখন, কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, এখন আসছি। এই নিন ওষুধটা খেয়ে নিন। আমি খাবো না। আরে ওষুধ না খেলে সুস্থ হবেন কি করে? আমি সুস্থ হতে চাই না। আমার কারণে, আমার ভুলের কারণে আমার বাবা মারা গেছে। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দেখুন, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আর অ্যাক্সিডেন্টটা তো আপনি ইচ্ছে করে করেননি, তাই না? আমার চোখের সামনে আমার বাবা মারা গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না। এখন আর আফসোস করে কি লাভ? আমার কথা বলতে ইচ্ছা করছে না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। ঠিক আছে, আপনি ওষুধটা খেয়ে নিন, তারপরে আমি আপনাকে একদম বিরক্ত করব না। নিন। বারবার কেন ওষুধ খেতে বলেন? সকালের নাস্তা, দুপুরের খাবার, আপনি কেন আমার এত খেয়াল রাখেন? আপনি এখান থেকে চলে যান। আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। আপনাকে এই অবস্থায় রেখে আমি কোথায় যাব? আপনি সুস্থ হন, তারপর আমি চলে যাব। ঠিক আছে, আমি এখন ওষুধ খাচ্ছি, আপনি এখন এখান থেকে চলে যান। আমি একা থাকতে চাই। তাহলে আপনি রেস্ট নিন, আমি বাইরে আছি, যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডাক দেবেন, কেমন? আবির, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তুমি এখন কেমন আছো? আছি কোনো রকম। আবির সাহেবকে আমি আসতে বলেছি। তুমি আসতে বলেছো, কিন্তু কেন? কারণ আপনি সবসময় চেয়েছেন যে আমাকে ডিভোর্স দিয়ে আবির সাহেবকে বিয়ে করবেন। আর আবির সাহেবের জন্য তো আপনি বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। আজকে তো বাবা বেঁচে নেই, আপনি এখন চাইলেই আবির সাহেবকে বিয়ে করতে পারেন। কিন্তু আবির সাহেবকে বিয়ে করার আগে আমি আপনাকে কার সাথে পরিচয় করে দিতে চাই। কার সাথে? এক মিনিট। শিউলি, শিউলি। উনি কে? ওনার পরিচয়টা তো আবির সাহেব দিবেন। কি আবির সাহেব, ওনাকে চিনতে পারছেন তো, নাকি চিনতে কষ্ট হচ্ছে? না, উনি কে? আমি তো এই মেয়েকে চিনিই না। ওগো, কি কইতাছো তুমি? তুমি আমারে চিনো না? তুমি জানো আমি তোমারে কই কই খুঁজছি, তুমি আমারে গ্রামে ফালাইছো, শহরে আইছো, আমার কোনো খোঁজ খবরও নেও না। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে বলছি, এই শিউলি হচ্ছে আবির সাহেবের ওয়াইফ। উনি ঢাকায় এসে নিজেকে অবিবাহিত পরিচয় দিচ্ছে, আর ওনার গ্রামে ওয়াইফকে ফেলে রেখে এসে কোনো খোঁজ খবর রাখে না। আবির, আমি এসব কি শুনছি? নেহা, ওর সব কিছুই মিথ্যা কথা। আমি এই মহিলাকে চিনি না। এই মহিলাটা কে? তুমি এটা কইতে পারলা? তুমি আমারে চিনো না? আমি তোমার বউ। তুমি এইভাবে কইও না যে তুমি আমারে চিনো না। আহামনি, দয়া করে আমার স্বামীর আমার থেকে এটা নিবেন না। আপনি ওরে ছাড়া বাঁচুন না। আরে আজিজ সাহেব, আপনি হঠাৎ? একটা দরকারি কাজে এসেছিলাম, এই দলিলটা নেহা ম্যাডামকে দেওয়া দরকার। কিসের দলিল? কিছুদিন আগে স্যার আমাকে বাসায় ডেকেছিলেন, মনে আছে? হ্যাঁ মনে হচ্ছে, বাবা কিছু দলিলে সাইন করেছিল। জি, স্যার তার সব সম্পত্তি নেহা ম্যাডামের নামে লিখে দিয়েছে, কিন্তু কিন্তু আবার কি?
সেসব সম্পত্তি দেখাশোনার দায়িত্ব স্যার ইমরান ভাই মানে আপনার স্বামীকে দিয়েছে। মানে কি? আপনি মালিক হলেও কোনো সম্পত্তি বিক্রি বা কোম্পানির কোনো সিদ্ধান্ত আপনি একা নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার স্বামীর সম্মতিও থাকতে হবে। এসব কি ফালতু কথা বলছেন আপনি? একটা কথা বলি, কিছু মনে করবেন না ম্যাডাম। আপনি যেভাবে টাকা পয়সা নষ্ট করছেন সেজন্য হয়তো স্যার এই দলিলটা করতে পারে। তাছাড়া আরেকটা কারণও থাকতে পারে, আপনার জন্য কখনো আপনার স্বামীকে ডিভোর্স দিতে না পারে। বাহ বাবা বাহ, চমৎকার। তাহলে তো সব কিছু হয়েই গেল। তুমি এই ছোট লোক রিক্সাওয়ালাকে কখন ডিভোর্স দিতে পারবে না। আমি তাহলে তোমার পিছনে কেন পড়ে আছি? আহা, আমি তো ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তোমার সব সম্পত্তি আমি ভোগ করব, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তাহলে আমি শুধু শুধু মিথ্যা অভিনয় কেন করব বলো? তার মানে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছো, মিথ্যা অভিনয় করে গেছো আমার সাথে। হ্যাঁ, আরে আমি শুধু তোকে বিয়ে করেছি তোর যৌতুকের টাকার জন্য। তোর আমি খোঁজ খবর নেই না, তোকে আমি গ্রামে ফেলে ঢাকায় চলে আসছি। কেন ফেলে আসছি এটা তুই বুঝোস না? আমি তোর সাথে সংসার করতে চাই না। কি করলে তুমি? এত বড় সাহস, তুই আমাকে মারলি? মারলাম, তুমি আসলে একটা জানোয়ার। আবির সাহেব, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, নাহলে আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। ম্যাডাম দলিলটা রাখেন, তাহলে আমি যাই। আদি সাহেব, আপনি আবার নতুন করে দলিল মানিয়ে আনুন, কারণ আমি কোনো অধিকার বা দায়িত্বের মধ্যে থাকতে চাচ্ছি না। কিন্তু স্যার তো আপনাকে। আমি যেটা বলেছি সেটা করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। নিয়ব, আপনি যতদিন পর্যন্ত না সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত আমি বাসা থাকতে চাই। আর আপনি যদি অনুমতি দেন তাহলে শিরোকে ওই বাসাতে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তুমি আমাকে একটু রুমে নিয়ে চলো। হ্যাঁ শিওর, চলো। কি ব্যাপার, খাবার খাচ্ছে না কেন? আমি খাবো না। দেখুন, যেটা হবার সেটা হয়েছে। আজকে যদি বাবা বেঁচে থাকতেন তাহলে কি আপনাকে এই অবস্থা দেখলে কষ্ট পেতেন না? প্লিজ খেয়ে নিন। আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। কি বলছেন? খাবার না খেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি একটা কাজ করি, আপনার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসি, আপনি বসেন। আপামনি, আপনি দেখলেন না মেলা হিংসা হয়। হিংসা কেন? এই যে আপনার স্বামী আপনার কত ভালোবাসে, আর আমার স্বামী আমার চিন্তাও অস্বীকার করলো। আপনার স্বামী আপনার কত যত্ন করে, খেয়াল রাখে। আপনি না অনেক ভাগ্যবতী, এমন একটা জামাই পাইছেন। আজিজ সাহেব, আপনি হঠাৎ করে আসলেন যে? ম্যাডাম আপনাকে দলিলগুলো দিতে এসেছি। দলিল? কিসের দলিল? সেদিন আপনার স্বামী বললেন না উনি কোনো অধিকার আর কোনো দায়িত্ব নিতে চান না, উনি দলিলগুলো সই করে দিয়েছেন। এখন আপনি যা খুশি তা করতে পারেন, কারো কোনো অনুমতির প্রয়োজন নেই। আর উনি আপনাকে ডিভোর্স লেটারও দিয়েছেন। ডিভোর্স লেটার? জি ম্যাডাম, আমি আপনাদের অফিসের সামান্য একজন কর্মচারী। আপনি অনুমতি দিলে আমি একটা পার্সোনাল কথা বলব। হ্যাঁ বলেন। জামান স্যার, মানে আপনার বাবা, উনি কখনো মানুষ চিনতে ভুল করতেন না। আর ইমরান ভাই আপনার স্বামী, উনি অনেক ভালো মনের একজন মানুষ। আর ইমরান সাহেবের জায়গায় যদি অন্য কেউ থাকতেন তাহলে এই সম্পত্তির দায়িত্ব কখনোই হাতছাড়া করতেন না। এই যে দেখুন, ওনার স্বামী আপনার সাথে এই সম্পত্তির লোভে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে, কিন্তু ইমরান সাহেব উনি শুধু আপনার বাবার প্রতি শ্রদ্ধা আর আপনার প্রতি ভালোবাসা দেখে এখানে পড়েছিলেন, কিন্তু সে ভালোবাসার মূল্যটা আপনি দিতে পারেন। সরি
ও আফামনি, গত কয়দিনে আপনার বাড়ির থেকে দেখলাম ভাইজান আপনার অনেক ভালোবাসে। আর এই যে দেখেন আমার জামাই, হ্যাঁ কি না টেহার লোভে আমার সাইরা দিল। আপনি ভাইজানের হাত ছাড়া হইতে দিয়েন না। আচ্ছা, আপনি কি জানেন ইমরান কোথায়? না ম্যাডাম, আমি জানি না। তাহলে আমি এখন ওকে কোথায় খুঁজবো? নেহা, আপনি এখানে? সেদিন তুমি আমাকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে এসেছো কেন? আপনার মতের বিরুদ্ধে বিয়েটা হয়েছিল। ভেবেছিলাম ভালোবাসা দিয়ে আপনার মনটা জয় করতে পারবো, কিন্তু পারলাম কোথায়। এটা আমার ব্যর্থতা। তাই বলে তুমি আমাকে না জানিয়ে চলে আসবে? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তোমার ধারণা আছে? কেন? আমাকে কেন খুঁজছেন? তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। ছোটবেলা থেকে মাকে হারিয়েছি, এখন বাবাও নেই। পৃথিবীতে আপন বলতে শুধু তুমিই আছো। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি যে সামান্য একজন রিক্সাওয়ালা। তাতে কি হয়েছে? আর সব থেকে বড় পরিচয় হলো তুমি আমার স্বামী। কি যাবেন আমার সাথে? আর তুমি যদি না যেতে চাও আমি তোমাকে জোর করে নিয়ে যাবো। আরে বাড়ির ঠিকানা তো খুব ভালো করে জানো। কি তাড়াতাড়ি চলো। ভাড়া কিন্তু 100 টাকা। ইস, কিসের 100 টাকা? 1 টাকাও দিতে পারবো না, কারণ এটা আমার স্বামীর রিক্সা।